মোটিভেশনাল স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই তো বাঘিনী ফিরে এসেছে। তোমার এই রূপটাই দেখতে অভ্যস্ত আমি। তোমার চোখের সেই ঝলকানিতে নিজেকে পড়ে যেতে দেখতে বিভোর আমি। নাও ইটস টাইম টু রেডি ফর ম্যারেজ, লেটস গো। কথাটা বলে হাত ধরে টেনে আনমনে হাঁটতে লাগলেন আয়াস। আমি হাত ছাড়াতে ছাড়াতে বললাম, আপনি কোথায় যাচ্ছেন? আয়াস আমার কথা শুনে হাত ছেড়ে দিলেন। তারপর ঠোঁটে হাত দিয়ে ভাবতে ভাবতে বললেন, ও ইয়েস ওয়েট। আয়াস পকেট থেকে নিচের ফোন বের করলেন। আমি চোখ মুখ শক্ত করে ওনাকে দেখছি। উনি ফোনটা কানে ধরে কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যালো রকি, গাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে এসো ইমিডিয়েটলি। কথাটা বলে 1 সেকেন্ডের মাঝেই কেটে দিলেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি আনতে বললেন আপনি? জানার খুব আগ্রহ হচ্ছে বুঝি? তেমন কিছু নয়, তাড়াতাড়ি রেডি হতে হবে, আমি যাচ্ছি। কথাটা বলে হেঁটে ওনার পাশ কাটাতে নিলাম, তখনই উনি ফিক করে হেসে বললেন, ওহো, তার মানে আমার নিশা পাখির বিয়ে করার খুব তাড়া। ওনার কথায় আমি হতাশ। আমি ভেবেই পাই না উনি নিজের ব্রেন থেকে কি করে এসব আজগুবি কথা বের করেন। আমি দাঁত কিরমির করে বললাম, যদি আপনার মাথাটা খাটিয়ে ভালো কাজে লাগাতেন তাহলে হয়তো এমন হতো না। নিচে অনেক মেহমান রয়েছে। এমনিই আমার জন্য তারা আমার বাবা আর ভাইয়াকে অনেক অসম্মান করেছেন। অবশ্য আমার জন্য কেন বলছি, সব তো হয়েছে আপনার জন্য। আমি আর চাই ওদের অসম্মান, সেই কারণে বিয়েটা করতে রাজি হয়েছি। নয়তো আপনাকে বিয়ে করা তো আমার কাছে ছিল মৃত্যুর সমান। এতটাই ঘৃণা করো আমাকে যে আমাকে বিয়ে করার থেকেও মৃত্যুটা শ্রেয় মনে হয় তোমার? আমি মাথা হ্যাঁ বোধক নাড়ালাম। তাচ্ছিল্যের সাথে বললাম, ঠিক ধরেছেন, এতটাই ঘৃণা করি আপনাকে আমি। যা কল্পনা করছেন তার থেকেও ঘৃণা করি। কেন, এসব শুনে আপনার কষ্ট হচ্ছে বুঝি? উনি হাতটা পেছনে রেখে আমার দিকে এগিয়ে এলেন। হালকা হাসি হাসি মুখটা হঠাৎই বিষণ্ণতায় ছেয়ে গেল। শক্ত মুখ চোখ করে আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, কষ্ট নয়, বেশ খুশি হচ্ছি নিশা পাখি, কারণ আমিও তোমাকে ঠিক ততটাই করি, বরং তার থেকে বেশি করি। তাহলে এই ঘৃণিত মেয়েটার সাথে বিয়ে করার মানে কি? উনি আমার ঘাড় ছেড়ে দিলেন। আমার হাত ধরে নিচের কাছে টেনে নিচের হাতের মাঝে আমাকে বন্দি করে বললেন, যাতে ঘৃণার আগুনে তোমাকে পুড়িয়ে মারতে পারি। ওনার দু চোখে আগুন। এই আগুন পেরিয়ে এক অন্য কিছু দেখতে পাচ্ছি। ওনার চোখের ভেতরে আসল কোনটা? ওই আগুন, নাকি তার পেছনে আড়াল করে রাখা সেই সুপ্ত অনুভূতিটা? কেউ কেশে উঠল জোরে সোরে। আমি আশেপাশে তাকালাম। আয়াস আমাকে ছেড়ে দিলেন। আমাদের থেকে খানিকটা দূরে একজন লোক দাঁড়িয়ে আছেন। তার হাতে বেশ কয়েকটা ব্যাগ। গলা খাকারি দিয়ে লোকটা বলে উঠলেন, স্যার, আপনার ব্যাগ। আয়াস এগিয়ে গিয়ে ব্যাগগুলো নিয়ে নিলেন। তারপর ব্যাগের ভেতরটা উকিঝুঁকি দিতে দিতে গম্ভীর গলায় বলে উঠলেন, সব এনেছো রকি? জি স্যার। ওকে, তুমি এখন যেতে পারো। সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে চলে গেল লোকটা। ব্যাগগুলো ঘেঁটে আমার দিকে তাকিয়ে সুন্দর হেসে আমার এগিয়ে এসে বললেন, এখন তোমার ঘরে চলো। আমি তো আমার ঘরে যাবই, আপনি কেন যাবেন? উফ, বড্ড প্রশ্ন করো তুমি। আমার হাত নিচের বাহুতে আটকিয়ে আমার ঘরের দিকে হাঁটতে থাকেন আয়াস। ঘরের দরজা খুলতেই আমরা দেখতে পেলাম সব বিউটিশিয়ানরা বিরক্ত হয়ে বেরিয়ে আসতে নিচ্ছে। আয়াস তাদের দেখেই তাদের হাতে একটা ব্যাগ ধরিয়ে বলল, আপনারা যাবেন একটু পর, এখন ওকে কনেকে এইটা পরিয়ে দিন, আমি বাইরে ওয়েট করছি। ওনারা হতবাক হয়ে ব্যাগটা নিলেন। ওনারা হাঁ হয়ে দেখছেন আয়াসকে। হয়তো এই প্রথমবার ওনারা বরকে এভাবে বউয়ের সাথে দেখছে। হতবাক হওয়ারই কথা। আমিও ওনাদের জায়গায় থাকলে যত বড় হাঁ করা সম্ভব হাঁ করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতাম। যেহেতু ঘটনাটা আমার সাথে ঘটছে সেহেতু অবাক হবার প্রশ্নই আসে না, বরং অস্বস্তি আর বিরক্তি বাড়ছে আমার। তাই খানিকটা অস্বস্তি নিয়েই ব্যাগটা ওনাদের হাত থেকে নিলাম আমি। একরাশ বিরক্তি নিয়ে বললাম, কি আছেটা কি এতে? কথাটা বলে ব্যাগটা হালকা ফাঁক করতেই সেই কালো রঙের লেহেঙ্গাটা দেখে মেজাজ বিগড়ে গেল আমার। ব্যাগটা আয়েশের হাতে ফিরিয়ে দিয়ে বললাম, এটা তো কালো রঙের লেহেঙ্গাটা। উনি ভ্রুকুচকে বললেন, হ্যাঁ, তো ওটাই তো বিয়েতে তোমায় পড়তে হবে সুইটহার্ট। আফটার অল এটা তো আমার বউয়ের জন্য, আই মিন তোমার জন্যই কিনা। আমার জন্য মানে? আয়াস আবারও বিউটিশিয়ানদের হাতে ব্যাগ ধরিয়ে বললেন, তোমার জন্য মানে তোমার জন্য। দেখো,
আমি জানতাম আমার বিয়েটা তোমার সাথে হবে, তাই সেদিন তোমার জন্যই এটা কিনেছিলাম। তোমাকে দিয়ে এটা ট্রাইও করিয়েছিলাম, ভুলে গিয়েছো? আমার মনে পড়ল সেদিনের ঘটনাটা। দম ফেলে রাগমিশ্রিত গলায় বললাম, ভুলিনি কিছুই আমি। আপনার এই বিয়ের ড্রেস পরতে পারবো না। ওই ভালো করে বলছি তো, তাও পড়বে না? এমনিতে রোশন নামক জোকারটার কোনো চয়েস তো নেই, কি এক বেনারসি দিয়েছে, এটাই পরে আছো। বিয়েটা তো তোমার আমার সাথে হচ্ছে নিশা পাখি, সো আমার পছন্দ অনুযায়ী তো সাজতে হবে তোমায়। আমি অগ্নিমূর্তি ধারণ করে বললাম, আমি পরবো না। আপনার সঙ্গে বিয়ে হচ্ছে এটাই আপনার ভাগ্য ধরে নিন। আমি আপনার দেওয়া এটা পরবো না, পরবো না, পরবো না। ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি। আয়ার সাথে ব্যাগটা নিয়ে বললেন, ওকে। আর আপনারা এভাবে দাঁড়িয়ে থাকার মানে হয় না। আপনারা এখন আসতে পারেন। যখন ও ড্রেসটা এইভাবে পরতে চাইছে না, তখন আপনাদের কোনো প্রয়োজন নেই। আয়াসের কথা শেষ হতেই ওরা তরতর করে ঘর থেকে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আয়াস ভিতরে ঢুকে দরজা লক করে দিলেন। ফ্যালফ্যাল করে তাকিয়ে পিছিয়ে গিয়ে বললাম, কি করছেন? দরজা লক করলেন কেন? আপনি ভেতরে এলেন কেন? সিরিয়াসলি নিশা পাখি, তোমার প্রশ্নে মাথা ব্যথা করতে শুরু করেছে এবার। তোমাকে প্রথমেই বলেছিলাম, ভালো করে বলেছিলাম এটা পড়ে নাও, বাট তুমি খুব একগুঁয়ে। মাঝে মাঝে নিজের জেদ নিজের ক্ষতি ডেকে আনতে পারে, জানেন তো? কাম হেয়ার রাইট নাও। আমি আরও পিছিয়ে গেলাম, বিছানায় পড়ে গেলাম। আয়েশ ব্যাগ থেকে লেহেঙ্গা বের করে আমার কাছে দুম করে বসতেই আমি বিছানার উপর উঠে দাঁড়িয়ে পড়লাম। আমার গলা শুকিয়ে গেছে। আয়েশ আমাকে ধরতেই আমি চোখ বন্ধ করে চিল্লিয়ে বলে উঠলাম, আমি আপনার দেওয়া বিয়ের লেহেঙ্গা পরবো। আয়েশ ব্যাগটা বিছানায় ছুঁড়ে দিয়ে বললেন, ইউ হ্যাভ অনলি 5 মিনিটস, সো গেট রেডি। কথাটা বলে দরজা খুলে বেরিয়ে গেলেন আয়াস। আমি দৌড়ে দরজা বন্ধ করে দিয়ে হাঁপ ছেড়ে বিছানায় গা এলিয়ে দিলাম। তৎক্ষণাৎ দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে আয়াস বলে উঠলেন, আর 4 মিনিট। এই লোকটার জন্য এক দণ্ড শান্তিতে বসবাস করা যাবে না। উঠে ব্যাগটা হাতে নিলাম। ড্রেস চেঞ্জ করতে করতে আবারও ওপাশ থেকে নক করলেন আয়াস। আমি ওড়না পরে দরজা খুলে দিয়ে ঝাঝালো কণ্ঠে বললাম, আপনার কি সমস্যা বলুন তো? আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য কি আমাকে শান্তিতে বাঁচতে না দেওয়া? এমনিতে অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। তোমায় ডাকতে এসেছিল, আমি পাঠিয়ে দিয়েছি আর বলেছি কিছুক্ষণের মধ্যে তুমি আর আমি একসাথে সবার সামনে হাজির হব। ভেতরে ঢুকতে ঢুকতে বলল। আয়েশের কথায় কান না দিয়ে আমি ড্রেসিং টেবিলের সামনে বসে পড়লাম। কানে দুল পরতে নেব তখনই হাত ধরলেন আয়াস। আমি বিস্মিত চোখে তাকালাম। আয়াস কানে দুল হাত থেকে নিয়ে রেখে দিলেন। আমি রেগে কিছু বলতে নিলেই আমার হাতে একটা গয়নার বাক্স ধরিয়ে দিলেন উনি। আমি একবার বাক্সের দিকে তাকালাম আর একবার ওনার দিকে। উনি পেছন থেকে হালকা হেলে আমার গালের সাথে গাল লাগিয়ে দিলেন। আয়নার দিকে তাকিয়ে বিমোহিত গলায় বললেন, এমন হয়তো প্রথমবার হবে যে বিয়ের বর নিজে তার বউকে তৈরি করবে বিয়ের জন্য। আমি আয়নার দিকে এক নাগারে তাকিয়ে থাকলাম। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না আয়াস। গয়নার বাক্স খুলতেই হরেক রকম গয়না দেখতে পেলাম আমি। সবই ব্ল্যাক ডায়মন্ডের গয়না। প্রথমে হাত ভর্তি চুড়ি পরিয়ে দিলেন আয়াস। তারপর কালো ডায়মন্ডের বড়সড় নেকলেসটাও আমার গলায় ঝুলিয়ে দিলেন। আমি হতভম্ব হয়ে সবটা দেখছি। এছাড়া কিছু করার আছে বলে মনে হয় না। তবে বড্ড কৌতূহল জাগছে এটা জানার জন্য যে কেন উনি আমাকে কালো রং দিয়ে মুড়িয়ে দিচ্ছেন। আমার চোখে গাঢ় কাজল দিয়ে ক্ষান্ত হয়ে দাঁড়ালেন আয়াস। আমার সারা গায়ে কালো রঙের গয়নাগুলো চকচক করছে। মাথায় সুন্দর করে খোপাও করে দিলেন উনি। সামনে টায়রা সহ টিকলিও ঝুলিয়ে দিলেন। নাকে নথ পরিয়ে দিলেন। তারপর আমার কাঁধে হাত দিয়ে আমার দিকে হেলে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে বললেন, সামথিং ইজ মিসিং। আমি মুখ ফুটে কিছু বলার আগেই উনি মুচকি হেসে বললেন, ওয়েট। বেডে গিয়ে ব্যাগগুলো ঘেটে ঘেটে একটা কালো রঙের ওড়না বের করলেন। সেটা আমার মাথায় গুজে দিলেন আয়াস। ক্লিপ দিয়ে ভালো করে আটকিয়ে দিলেন ওড়না। শুনেছি এবং দেখেছি বিয়ের সময় বউয়ের মাথায় লাল ওড়না থাকে, কিন্তু আমার ক্ষেত্রে তো একেবারেই নয়, কালো, সব কিছুই কালো। অতপর আমার সামনে হাঁটু গেড়ে বসে ড্রেসিং টেবিল থেকে একটা লাল টুকটুকে লিপস্টিক নিয়ে সেটা আমার ঠোঁটে লাগিয়ে দিতে মনোযোগী হলেন। আমি বারবার চোখের পলক ফেলে ওনাকে দেখছি। অবাক হয়ে চলেছি তো চলেছি, আর কত অবাক করবেন উনি। সবশেষে উনি আমার মাথা থেকে মুখে হাত বুলিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। ছোট্ট করে বললেন, পারফেক্ট।
তোমার মনে হয়তো প্রশ্ন জাগছে আমি কেন তোমাকে সব রং ছেড়ে কালো রঙে সাজিয়েছি। এর উত্তর বিয়ের পর পাবে। নিজেকে দেখলাম কালো রংটা আমাকে মানায় না, কারণ আমি অতিরিক্ত পরিমাণে সুন্দর নই। উজ্জ্বল শ্যামলা আমার গায়ের রং, তবুও আজ যেন কালো রংটাই আমার গায়ে চকচক করছে। উজ্জ্বলতা চারিপাশে ছড়িয়ে পড়ছে। সোফায় বসে আছি আমি, এক একজনে আমাকে দেখে এক এক মন্তব্য করছে। তারাও নয়তো আমার বিয়ের সাজ দেখে হতবাক। আমার পাশেই বসে আছেন আয়াস, এই মুহূর্তে আমার পাশে ভিড় করে বসে আছে। তবে আমার সাইডে বসে আছে আমার বাবা, অন্য সাইডে বসে আছে ভাইয়া, তাছাড়া আশেপাশে খালু, খালামণি আর আসিফ ভাইয়াও উপস্থিত আছে। আমি মাথা নিচু করে বসে আছি। আমাদের সামনে সোফায় বসে আছেন আয়াসের লয়ার, যে আমাদের আইনত বিয়ে দেওয়ার জন্য এসেছেন। লয়ার আয়াসের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে দেখিয়ে বললেন সই করতে। আয়াস তাড়াহুড়ো করে সই করে দিল সব জায়গায়, তারপর আমার দিকে এগিয়ে দিলেন ফাইলটা। আমি এক পলক তাকিয়ে ফাইলটা দেখলাম। খালামণি আমার কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, ফাইলটা নাও আনিশামণি, তোমাদের রেজিস্ট্রেশন বিয়ে আগে হবে, তাড়াতাড়ি সাইন করো। আমি হাত বাড়িয়ে ফাইল নিলাম। আমার হাতে কলম ধরিয়ে দিলেন আয়াস। আমি ঢোক গিলে ফাইলের দিকে তাকালাম। আয়াস মাথা নিচু করে থমথমে গলায় বললেন, এখানে সাইন করো নিশা পাখি। আমি কলমটা ধরলাম, হাতটা কাঁপছে। ভাবতে পারছি না আমি যাকে এতটা ঘৃণা করি তার সঙ্গে সারা জীবন কাটাবো কী করে। পাশ থেকে খালামণি আবারও বলে উঠল, সাইনটা করো। আমি কলম পেপারে ঠেকালাম। শুধু কয়েকটা সই আর ওই লোকটার ব্যক্তিগত সম্পত্তির ন্যায় হতে হবে আমায়। বারবার মনটা বারণ করছে সই করতে। আমি তখনও সইটা করিনি। হঠাৎ আয়াস আমার হাত ধরলেন, তারপর পেপারের অপর হাত চালালেন। আমি যখন ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি, আয়াস হাস্য উজ্জ্বল গলায় বললেন, ব্যাস হয়ে গেছে। পেপারের দিকে তাকালাম আমি। পেপারে লেখা আমার সাইন, আনিশা রাইসাদা সাবিহা, পুরো নামটাই লেখা। দ্বিগুণ চোখ বড় বড় করে তাকালাম আশেপাশে। সবাই আমার মতোই হতভম্ব হয়ে রয়েছে। আয়াস আমার হাতের ওপর হাত রেখে সাইন করে দিয়েছেন। আরও কয়েকটা পেপারও উনি নিজ দায়িত্বে আমার হাতে কলম ধরিয়ে সাইন করিয়ে ফেললেন। ব্যাস, কোথা থেকে কি হলো নিজেও বুঝতে পারলাম না। বাহ, সবাই এমন করে তাকিয়ে আছে যেন ভূত দেখে বসেছে। আনিশার সই করতে হাত কাঁপছিল। আমি তো জাস্ট হেল্প করেছি মাত্র। আয়াসের কথায় সবাই নিজের দৃষ্টিভঙ্গি স্বাভাবিক করে ফেলে। লয়ার বাবা আর ভাইয়াকে এগিয়ে দেয় সাক্ষী হিসেবে সই করার জন্য। তারা দ্রুত খাতায় সই করে দেয়। আয়াসের পক্ষ থেকে সই করে আয়াসের সবথেকে বিশ্বস্ত লোক রকি নামক লোকটি, সেই সঙ্গে আরও দুজন। কংগ্রাচুলেশনস আয়াস চৌধুরী অ্যান্ড আনিশা রায়জাদা। আইনের চোখে এখন আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। লয়ার কথাগুলো বলার সাথে সাথে হৃদয়ে করাঘাত করলো কোনো এক তীক্ষ্ণ অনুভূতি। ঢোক গিলে শ্বাস ফেলে নড়ে চড়ে বসলাম আমি। অতপর দেখতে দেখতে ধর্মীয়ভাবেও বিয়ে হয়ে গেল আমার। কবুল বলতেই কণ্ঠস্বর মোটেও কাঁপেনি। বেশ শক্ত গলায় 3 বার কবুল বলে ফেলেছি। বিয়েটা তো এমনি হয়েই গিয়েছে। যদিও রেজিস্ট্রেশনের বিয়েটাকে বিয়ে বলে মানব নাকি নিছক একটা বিয়ে খেলা বলে মানব সেটা বুঝতে পারছি না। কিন্তু ধর্মীয়ভাবে জোরাজুরি করার কোনো বালাই নেই, থাকা উচিতও না। চোখ বন্ধ করে মায়ের কথা মনে করে কবুল বলে দিয়েছি। ব্যাস, বিয়েটাও সম্পন্ন হয়ে গেল। কাবিনে দেনমোহরের টাকার পরিমাণ লেখা আছে অমূল্য। এটা নিয়েও একটা কাহিনী ঘটে গেছে ইতিমধ্যে। আয়াসকে কাবিনের পরিমাণের কথা জিজ্ঞেস করায় আয়াস চুপচাপ বসে থাকে। এতে বাবা আর ভাইয়া খানিকটা ভড়কে যায়। তাদের হয়তো ধারণা ছিল আয়াস বিয়ের মাঝখান থেকে পিছুটান দেবে না তো। কিন্তু আমার এমনটা একদমই মনে হয়নি। এটা লোকটার প্রশংসা নাকি নিন্দা সেটা জানি না, তবে মাঝে একটা গুণ সর্বদার জন্য উপস্থিত থাকে। সেটা হলো হুটহাট করে যে কোনো কাউকে বিচলিত বা চমকে দেওয়ার ক্ষমতা। আমি জানি এবারেও উনি সবাইকে চমকে দেওয়ার মতোই কোনো ঘটনা ঘটাতে চলেছেন। আমার ধারণাও সঠিক হলো। কাজী সাহেব আবারও ব্যতিব্যস্ত গলায় বলে ওঠেন, দেনমোহর হিসেবে কত টাকা দিতে চান? অমূল্য। সবাই খানিকটা বিস্মিত হয়। আখি ছোড়া বড় বড় করে তাকায় আয়াসের কথায়। তবে আয়াস বেশ স্বাভাবিক। ওনার কথাবার্তা হাবভাব সবই স্বাভাবিক, শুধু আশেপাশের মানুষেরা অস্বাভাবিক। কাজী সাহেব হালকা বিচলিত হয়ে প্রশ্ন করলেন,
মানে বুঝলাম না। আয়াস এবার নিজের সূক্ষ্ম দৃষ্টি দিয়ে কাবিনের কাগজের দিকে তাকিয়ে বললেন, অমূল্য, আমি অমূল্য দেনমোহরের বিনিময়ে আনিশা রায়জাদাকে বিয়ে করতে চাই। আয়াস বেশ কড়া গলায় পড়ল, একটা মেয়ে, তাকে আমি বিয়ে করেছি। সেই মেয়ে তার পরিবারের সাথে সারা জীবনের মতো একটা নারীর টানকে ছিঁড়ে আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে উঠবে। আমার সঙ্গে গড়বে তার নতুন সংসার। ওকে খাপ খাওয়াতে হবে, ওকে মানিয়ে নিতে হবে, ওকে ত্যাগ করতে হবে। আর সেটার মূল্য আমি নির্ধারণ করার? হু আই অ্যাম, এর মূল্য অমূল্য, এর নির্ধারণ করা যায় না। আমার ব্যাংক ব্যালেন্সে যত টাকা আছে, আমার যত বিষয় সম্পত্তি আছে, সে সব কিছু দিলেও তা সবই ফিকে হয়ে যাবে ওই মেয়েটার ত্যাগের কাছে। তাহলে কি এর পরেও মূল্য নির্ধারণ করার ক্ষমতা আমি বা আমরা নিতে পারি? আমার চোখজোড়া স্থির। এতটা আশ্চর্যজনক কথা যেন কেউ কখনো শোনে না, অথচ কথাগুলো অক্ষরে অক্ষরে ঠিক। আমার ক্ষেত্রে নয়, সব মেয়ের ক্ষেত্রেই ঠিক। তবে আশ্চর্যজনকভাবে আমাকেও ওনার বলার কথাগুলো আশ্চর্যজনক লাগছে। আমার চারিপাশটাই যেন আশ্চর্যজনকময় হয়ে উঠেছে। কথাগুলো আমি ঠিক কার মুখ থেকে শুনলাম সেটা বুঝতে বেগ পেতে হচ্ছে এখনও। মজার বিষয় হলো, আমার এখন সন্দেহ হচ্ছে এটা আয়াস নাকি ওনার মতোই দেখতে ভিন্ন ধর্মী এক মানুষ। আমার আর আয়াসের মাঝখানে একটা পাতলা সাদা পর্দা। এই পর্দা ভেদ করে অনায়াসে ওপর পাশের লোকটাকে দেখতে পাচ্ছি। ওনার এই গুণটা অজানা ছিল আমার। তবে কি আমারই কোনো ভুল ত্রুটি আছে? ওই লোকটাকে কি ঘৃণার পাত্র বানানো উচিত হয়নি? হয়তোবা এতটা ঘৃণার পাত্র নন উনি, নাকি ওনার বলার কথাগুলো শুধু এবং শুধুমাত্রই লোক দেখানো। বিয়ে সম্পন্ন হয়েছে, সবাই খাওয়া দাওয়া আনন্দ উৎসবে মেতে উঠেছে। ছোটদের দৌড়াদৌড়ির সীমানা নেই। আমিও কারো বিয়েতে এমনটাই দৌড়াদৌড়ি করতাম। কিন্তু এই মুহূর্তে বিয়েটা আমার নিজের। এখানে লাফালাফি এবং আনন্দ করা মোটেই ঠিক নয়। 25 দিন শেষ নিশা পাখি, আর বিয়েটাও কমপ্লিট। আয়াসের শীতল মাখা কণ্ঠে মুখ ফিরিয়ে তাকালাম। উনি ওপরের ঠোঁটের অংশ দিয়ে নিচের ঠোঁটের অংশ ধরে রেখেছেন, মুখে রাজ্য জয় করার হাসি। আমি গলা উঁচিয়ে বললাম, চাইলেই বিয়েতে না করতে পারতাম আমি। ভাববেন না যে আপনি চেয়েছেন বলে বিয়ে করেছেন। আমি চেয়েছি বলেই বিয়ে করেছি। ও রিয়েলি? তা তুমি চাইলে কেন? মনে কি কোনো অনুভূতি তৈরি হয়েছে অবশেষে? প্রশ্নই ওঠে না। সবটা আমি আমার ফ্যামিলির জন্য করেছি। আমি চাই না আমার জন্য কারো মাথা নিচু হোক। আয়াস মুখ দিয়ে ব্যথা পাওয়ার মতো শব্দ করলেন, তারপর নাক ঘষে বলে উঠলেন, মেয়েরা নিজেদের হার একদমই স্বীকার করতে পারে না। তারা খুব আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়। এইসব শুধু শুনেছিলাম, আজকে দেখেও নিলাম। আমি ওনার কথার কোনো প্রতি উত্তর করলাম না। বলা ভালো, প্রত্যুত্তর করার প্রয়োজন বোধ করলাম না। কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। কি যে মনে হলো, আর চোখে তাকালাম একবার আয়াসের দিকে। একটা কথা বলার জন্য খানিকটা প্রস্তুতি নিলাম, গলা খাকারি দিলাম, তবুও যেন প্রস্তুতি পুরোপুরি হয়ে উঠল না। এবার কাশলাম। আয়াসের অ্যাটেনশনটা পাওয়া দরকার। আয়াস ফিরেও তাকালেন না আমার দিকে, তাই এবার আগের থেকে খানিকটা জোরে কাশলাম। তবুও আয়াস তাকালেন না। পাশে কিছু মেয়ে আর চোখে আয়াসকে দেখছে। সেখানে মেয়ে নয়, দুটো ছেলেও উপস্থিত। ওদের থেকে কাশি দিতে গিয়েও দিতে পারলাম না। বলা যায় না ওরা নতুন কনেকে যক্ষা রোগী নামক উপাধি দিয়ে দেয়। মেয়ে চারজন আয়াসের দিকে মনোযোগ দিয়ে কিছু দেখার চেষ্টা করছে, তারপর নিজেদের মাঝে বেশ আলোচনা চালাচ্ছে। বুঝতে দেরি হলো না যে সবাই আয়াসের সৌন্দর্য নিয়ে প্রলাপ বকছে। দুটো ছেলের কপালে ভাঁজ। ওদের হয়তো মোটেই পছন্দ হচ্ছে না আয়াসের সৌন্দর্য নিয়ে কথা বলার টপিকটা। ওদের থেকে চোখ সরিয়ে আয়াসের দিকে তীক্ষ্ণ নজরে তাকালাম। আসলে ওরা কি দেখে আয়াসের দিকে মনোযোগ দিচ্ছে? আয়াসকে যতটাই ঘৃণা করি না কেন, লোকটার গায়ের গরম থেকে শুরু করে গায়ের রং চমৎকার। বলা যায় পুরুষ মানুষ হিসেবে একেবারে মিস্টার পারফেক্ট। ফর্সা গায়ের রং, হাতে বড় বড় কালো লোম ফুটে উঠেছে, চাপ দাড়ি, খাড়া নাক, সেই সঙ্গে রয়েছে জোড়া ভ্রু যুগল, প্রসারিত কপাল, এক ঝাঁক চুল দিয়ে এলোমেলোভাবে ঢাকা। ওনার গালে টোল পড়তে হাসতে হয় না, কথায় কথায় এমনিই টোল পড়ে যায়। ঘন আর গাঢ় দাড়ির ফাঁকে গালের টোলের সৌন্দর্য দ্বিগুণ ফুটে ওঠে। হুট করে নিজের দিকে চোখ গেল। নিজের হাত এপিট ওপিট করে দেখলাম আমার গায়ের রং চাপা।
একেবারে চাপা নয়, উজ্জ্বল শ্যামলা বা হালকা ফর্সা, যেখানে আয়েশের গায়ের রংটা অতিরিক্ত ফর্সা। শুনেছি যখন বর ফর্সা আর বউ চাপা রঙের হয় তখন নাকি বউকে কটু কথা শোনাতে হাতছাড়া করে না আশেপাশের মানুষ। আমাকে কি শুনতে হবে? শ্যামবতীরা সব থেকে সুন্দরী হয় সেটা জানো মায়াবিনী? এক আকাশ বিস্ময় নিয়ে আয়েশের দিকে তাকালাম। আবারও উনি শিগ্ন মাখানো গলায় বলল,